আর কোনো বিদেশি শ্রমিক নেবে না মালয়েশিয়া। দেশটির মন্ত্রিসভায় সিদ্ধান্ত, বাংলাদেশ থেকে 15 লাখ শ্রমিক নেয়ার চুক্তি বাতিল। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, বলছে রামলু। মালয়েশিয়াটা বাদ হয়ে গেলে ডেফিনেটলি আবার আমরা একটা চ্যালেঞ্জের মুখে পড়ব। চ্যালেঞ্জ বাংলাদেশকে নিতে হবে, কিছু করার নেই। মালয়েশিয়ার সিদ্ধান্ত দুদেশের জন্য অসম্মানজনক, মন্তব্য বাইরার। আশাতে নিরাশায় রূপ নিল, এটা হলো আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং আমি মনে করি একটা কলঙ্কজনক বিষয়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি সঞ্জনা চৌধুরী এবং আমি কামরুজ্জামান মামুন। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ এগিয়ে যাওয়ার প্রেরণা। এ ভাষণ যুগ যুগ ধরে বাঙালি জাতিকে শক্তি যোগাবে, বললেন প্রধানমন্ত্রী। আইন না মেনে গ্যাস সংযোগ দেয়ায় দুর্ঘটনা ঝুঁকিতে রাজধানীর হাজারো ভবন। তিতাস ও আবাসন ব্যবসায়ীরা দুষছেন পরস্পরকে, জবাবদিহিতার উপর জোর বিশ্লেষকদের। 20 মার্চ শুরু হচ্ছে এবারের হজের অনলাইন নিবন্ধন কার্যক্রম, জানালেন ধর্মমন্ত্রী। এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা। যৌন নির্যাতনে অভিযুক্ত শান্তিরক্ষীদের পুরো ইউনিট দেশে ফেরত পাঠাতে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস। ব্যবস্থা নিতে ব্যর্থ হলে সব সেনা প্রত্যাহার। এবং 21-এ পদকপ্রাপ্ত কবি ও মুক্তিযোদ্ধা রফিক আজাদ আর নেই। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর দাফন। আপাতত বিদেশ থেকে আর কোনো শ্রমিক নেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার মন্ত্রিসভা। ফলে বাংলাদেশ থেকে 15 লাখ শ্রমিক নেওয়ার চুক্তিটি বাতিল বলে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ডক্টর আহমেদ জাহিদ হামিদি। আর এই ঘটনাকে হতাশাজনক উল্লেখ করে বাংলাদেশের জন্য অসম্মানজনক ও ক্ষতিকর বলে মন্তব্য বিশেষজ্ঞদের। গত 18 ফেব্রুয়ারি ঢাকায় মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর উপস্থিতিতে দেশটিতে বাংলাদেশ থেকে 15 লাখ শ্রমিক নেয়ার বিষয়ে চুক্তি স্বাক্ষর করা হয়। তবে এর পরপরই মালয়েশিয়ায় আর কোনো বিদেশি শ্রমিক না নেয়ার ঘোষণা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা উপপ্রধানমন্ত্রী ডক্টর হামিদি। মালয়েশিয়ার বার্তা সংস্থা বার্নামায় প্রকাশিত সংবাদে বলা হচ্ছে, শুক্রবার দেশটির মন্ত্রিসভায়ও এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপপ্রধানমন্ত্রী ডক্টর হামিদি জানিয়েছেন, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে সম্প্রতি 15 লাখ শ্রমিক নেয়ার যে চুক্তি হয়েছিল সেটি বাতিল বলে বিবেচনা করা হবে। আর এই ঘটনাকে হতাশাজনক বলে মনে করছেন জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা। এটা একটা দুঃখজনক বিষয়। দুইটা দেশের যে এমইউ স্বাক্ষর, এটা বাতিল করা এভাবে, এটা আমি মনে করি দুই দেশের জন্যই অসম্মানজনক বিষয়। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, মালয়েশিয়ায় শ্রমিক না নেয়ার ঘোষণা নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের জনশক্তি রপ্তানি খাতে। মালয়েশিয়াটা বাদ হয়ে গেলে ডেফিনেটলি আবার আমরা একটা চ্যালেঞ্জের মুখে পড়ব। তো আমি বলবো চ্যালেঞ্জ বাংলাদেশকে নিতে হবে, কিছু করার নেই। তবে চ্যালেঞ্জের ভেতর থেকেই আবার নতুন করে সৃষ্টি করার বা গড়বার একটা সুযোগ তৈরি হয়। যেমন আমরা যেরকম এখন সৌদি আরবের বাজারটায় যেভাবে ঢুকতে পারছি, সেটা যদি অক্ষুণ্ণ রাখতে পারি এবং যদি কুয়েত দীর্ঘদিন বন্ধ ছিল সেটাও যদি যেভাবে গত বছর ঢুকেছি রাখতে পারি, তাহলে হয়তো মালয়েশিয়ায় না যাওয়ার যে ক্ষতিটা সেটা হয়তো কিছুটা হলেও ব্যালেন্স করা সম্ভব হবে। তবে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে মালয়েশিয়ার সাথে নতুন করে চুক্তির ব্যাপারে আলোচনা চালিয়ে যাওয়ার উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। শান্তিরক্ষী বাহিনীতে দায়িত্ব পালনকারী কোনো সেনা বা পুলিশ সদস্য যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত হলে তার পুরো ইউনিটকে দেশে ফেরত পাঠাবে জাতিসংঘ। শুক্রবার নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়। এতে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে যার যার দেশ যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হলে বা জাতিসংঘ যদি গৃহীত ব্যবস্থায় সন্তুষ্ট না হয়, তবে ওই দেশের সব সেনাকে শান্তিরক্ষী বাহিনী থেকে ফেরত পাঠানো হবে। জাতিসংঘের 16টি শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছেন 1,06,000 সেনা ও পুলিশ। 2014 সালে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে 10,000 শান্তিরক্ষী মোতায়েনের পরই সেখানে কয়েকজনের বিরুদ্ধে যৌন নির্যাতনের মতো গুরুতর অভিযোগ ওঠে। The report published today
জাতিসংঘের মতো একটি সংস্থার পতাকা বহন করে কিভাবে শান্তিরক্ষীরা এমন জঘন্য কাণ্ড করতে পারে আমরা বুঝতে পারি না। এমন কিছু মনে হলেই আমার লজ্জা হয়। শিগগিরই যৌন নির্যাতনের ঘটনায় জড়িত অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া উচিত। এরই ধারাবাহিকতায় শুক্রবার প্রথমবারের মতো শান্তিরক্ষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি প্রস্তাব পাশ করল জাতিসংঘ। সংস্থার মহাসচিব বান কি মুনের সুপারিশের ভিত্তিতে 15 সদস্যের নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি 14-1 ভোটে পাশ হয়। এর ফলে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের যেসব সদস্যের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে বা উঠবে তার পুরো ইউনিটকে দেশে ফেরত পাঠানো হবে, যাতে নিজের দেশেই তার বিচার হতে পারে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশ অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হলে শান্তিরক্ষী মিশন থেকে ওই দেশের সব সেনাকে প্রত্যাহার করা হবে। যারা যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত, এটি শুধু তাদের জন্য কঠোর বার্তা হিসেবে কাজ করবে তা নয়। এর মধ্যে দিয়ে সবাইকে সতর্ক করে দেয়া হলো, যেসব শান্তি মিশন এবং দেশ এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে তাদের জন্যও এটি একটি পরিষ্কার বার্তা। শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে নতুন করে 99টি যৌন নির্যাতনের অভিযোগ পাওয়ার কথা উল্লেখ করে গত সপ্তাহে একটি প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ। আর 2014 সালে এমন অভিযোগের সংখ্যা ছিল 80। অভিযুক্ত শান্তিরক্ষীদের মধ্যে সেনা, পুলিশ, স্বেচ্ছাসেবী ও অন্যান্য কর্মকর্তারা রয়েছেন। গত আগস্টে যৌন হয়রানির অভিযোগে মধ্য আফ্রিকার প্রজাতন্ত্রে নিযুক্ত কঙ্গোর প্রায় 800 সেনাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ বাঙালি জাতির এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এ ভাষণ যুগ যুগ ধরে দেশের তরুণ সমাজকে এগিয়ে যাওয়ার শক্তি ও সাহস যোগাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনস মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের উপর সেমিনারে বক্তব্য রাখেন তিনি। 7ই মার্চের ভাষণটাই কিন্তু আমাদের প্রেরণা। এই 7ই মার্চের ভাষণই তো আমাদেরকে পথ দেখিয়ে গেছে। এই 7ই মার্চের প্রত্যেকটা শব্দ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে এখান থেকে আমাদের সেই চেতনাটা এনে দেয়, মাথা উঁচু করে চলার মনোবল আমাদের দেয় এবং যে কোনো অবস্থা মোকাবেলা করার, শত্রুকে দমন করার পথ শিখায়। কাজে এই ভাষণের আবেদন কোনোদিন শেষ হবে না, শেষ হয়নি। পৃথিবীতে শ্রেষ্ঠ ভাষণের মধ্যে আজকে 7ই মার্চ স্থান পেয়েছে, অথচ এই ভাষণই এই বাংলাদেশে একদিন অঘোষিত নিষেধাজ্ঞা জারি করা ছিল যে এই ভাষণ বাজানো যাবে না, শোনা যাবে না। এই ভাষণ যুগ যুগ ধরে শোষিত বঞ্চিত মানুষেরকে প্রেরণা দেবে, শক্তি যোগাবে। নতুন প্রজন্মকে এটাই বলবো যে আমরা জাতি হিসেবে আমরা গর্বিত, এই মনোভাব নিয়ে নিজেদেরকে তৈরি করতে হবে যে আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি, আমরা একটা দেশকে স্বাধীন করেছি, এই দেশ আমাদের, এদেশের মানুষগুলি আমাদের, আমরা প্রত্যেকে মাথা উঁচু করে চলতে চাই। 20 মার্চ শুরু হচ্ছে এবারের হজের প্রাক নিবন্ধন প্রক্রিয়া। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হজ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। এ সময় তিনি জানান, এবারই প্রথম প্রাক নিবন্ধন সহ অনলাইন হজ ব্যবস্থাপনা চালু করেছে সরকার। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার দুপুরে মেলা উদ্বোধনের পর তা খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। এ সময় মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন ধর্মমন্ত্রী। এবার হজে যেতে পারবেন 1,01,000 জন। এর মধ্যে সরকারিভাবে 10,000 এবং বেসরকারিভাবে 91,000 জন। প্রথম দিন হওয়ায় মেলায় দর্শনার্থীর ভিড় কম থাকলেও ভালো সাড়া পাওয়া যাবে বলে আশাবাদী এজেন্সিগুলো। এখানে যে পরিবেশটা দেখলাম, সবার সাথে বেশ কয়েকটা স্টলে ঘুরছে, তারা সবাই কোঅপারেট আর কি। হজে যাওয়ার ইচ্ছুক, দেখি প্যাকেজ কিরকম আছে। হজের যে সমস্ত নিয়ম নীতি আছে এগুলোর প্রসিদ্ধি সব দিক থেকে মোটামুটি আকারে ভালোই আমরা সাড়া পাচ্ছি। হাজী সাহেবগণ এটা যাচাই বাছাই করে ওনাদের এজেন্সি ওনারা সিলেক্ট করতে পারেন। কম্পিউটার সেটআপ থেকে শুরু করে ম্যান সেটআপ থেকে শুরু করে সবকিছু প্রিপারেশন আমরা নিয়ে রাখছি। ব্যবস্থাপনাকে স্বচ্ছ, সুষ্ঠু ও জবাবদিহির মধ্যে আনার জন্য হজে যাওয়ার প্রথম ধাপ হিসাবে থাকছে প্রাক নিবন্ধন পর্ব। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন কপির মাধ্যমে তারা নিবন্ধন করতে পারবেন। এই নিবন্ধন ধাপটি কমপ্লিট হলেই সে একটা SMS এর মাধ্যমে জানতে পারবেন। তো যতক্ষণ পর্যন্ত SMS পাচ্ছেন না ততক্ষণ পর্যন্ত উনি নিশ্চিত হতে পারতেছেন না। 18 বছরের যারা কম সেখানে জন্ম নিবন্ধন দিয়ে করতে পারবে, কিন্তু এটা ব্যাংক আবার ভেরিফাই করে দেখবে জন্ম নিবন্ধন সনদটা সঠিক কিনা। এর আগে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মমন্ত্রী মতিউর রহমান বলেন, কোন এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে কোন প্রকার অনিয়ম দেখা গেলে দায়ী ব্যক্তি, এজেন্সি, কর্মকর্তা, কর্মচারী যিনি
হন না কেন তাকে শাস্তির মুখোমুখি হইতেই হবে। মধ্যসূত্রভোগী ও দালালদের প্রতারণার শিকার না হন সে বিষয়ে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলায় প্রায় 150 মতো হজ এজেন্সি অংশগ্রহণ করছে। এতে রয়েছে দর্শনার্থীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা সহ হজ প্যাকেজ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেম থেকে চুরি হওয়া টাকা উদ্ধারে অর্থ মন্ত্রণালয় চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে যাত্রাবাড়িতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের গভর্নর ব্যবস্থা নিচ্ছে, যা করণীয় তারাই সঠিকভাবেই ব্যবস্থা নিচ্ছে, আপনারা দেখেছেন, এবং ব্যবস্থা তাদের যেখানে যেখানে প্রয়োজন তারা ব্যবস্থা নেবেন। আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চাবেন আমরা সেই ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের শুরু হয়েছে। আমরা মনে করি আইন সবার জন্যই সমান, সে আমাদের পুলিশ বাহিনী হোক, আমাদের আর্মি হোক, যেই অন্যায় করবেন তার শাস্তি পেতেই হবে। প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সরকারের যোগসাজশেই বাংলাদেশ ব্যাংকের টাকা হ্যাকড হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। দুপুরে রাজধানী জাতীয় প্রেস ক্লাবে আলাদা আলোচনা সভায় তারা এসব মন্তব্য করেন। এ সময় তারা ব্যাংকের টাকা লুট হওয়ার বিষয়ে সুষ্ঠু তদন্ত দাবি করেন। ডিজিটাল করতে করতে এমন অবস্থা করেছেন যে আজকে ডিজিটালের মাধ্যমে রিজার্ভ ব্যাংক থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে। কিভাবে রিজার্ভ ব্যাংক থেকে টাকা উধাও হয়ে গেল আপনারা কিছু জানেন না। এটা চলতে পারে না। ব্যাংকও হ্যাক হয়ে গেছে, টাকা হ্যাক হয়ে গেছে, আর টাকা হ্যাক হয় নাই, চুরি হয়েছে। এই প্রতিষ্ঠানের চাবিকাঠি যাদের কাছে আছে তারা ব্যতীত এই টাকা লুট হওয়ার কোন সুযোগ নাই। প্রতিষ্ঠানের লোকের সাথে সরকারি লোকের যোগসাজশ না থাকলে এত টাকা উধাও করে দেওয়ার মতো বুকের পাটালা লোক তো থাকার কথা না। আইন না মেনে গ্যাস সংযোগ দেয়ায় দুর্ঘটনার ঝুঁকিতে রাজধানীর হাজারো ভবন। শঙ্কা নিয়ে এসব ভবনে বসবাস করছেন লাখো মানুষ। বিশ্লেষকরা বলছেন, সংশ্লিষ্ট সংস্থার উদাসীনতার কারণেই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে মৃত্যুর মিছিল। আইনের প্রতি অবহেলার বিষয়টি ভবন মালিকরা স্বীকার করলেও তিতাস বলছে সবকিছু হচ্ছে আইনের মধ্যেই। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। সম্প্রতি রাজধানীর উত্তরায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের 4 জন নিহত হওয়ার পর প্রশ্ন ওঠে, এই মৃত্যু দুর্ঘটনাজনিত না অবহেলার কারণে। তবে যে কারণেই হোক, শেষ হয়ে গেছে একটি পরিবার, মৃত্যু ঘটেছে পরিবারটিকে ঘিরে হাজারো স্বপ্নের। এখন প্রশ্ন হচ্ছে, রাজধানীর বাসাবাড়িতে সংযোগ দেয়া বিতরণ লাইনগুলো কতটা নিরাপদ? গ্যাসের সংযোগ দেয়া থেকে শুরু করে সংযোগ লাইনগুলো কতটা নিরাপদ বা ঝুঁকিমুক্ত, সবকিছুই দেখভালের কথা কর্তৃপক্ষের। কিন্তু বাস্তব চিত্র হচ্ছে, এই যে সংযোগের পাইপগুলো, এগুলো বাড়ির মালিকরা যে যার মতো করে বসিয়ে নিচ্ছেন, যার কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা আর বাড়ছে ঝুঁকি। মূল সংযোগ থেকে শুরু করে অভ্যন্তরীণ লাইন সবগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সংযোগ দেওয়ার উপযোগিতা নিশ্চিত করতে হবে। গ্যাস নীতিমালা 2014-তে এরকম স্পষ্ট বলা থাকলেও অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না তা। তারা ওই পর্যন্তই দেখেন যে তার এন্ড পয়েন্টে যেখানে তারা কানেকশন দিয়ে চলে গেছে এ পর্যন্ত তাদের ঠিক আছে কিনা। এই পাইপ দিয়ে যদি চেক করতে চায় তো চেক করতে পারে, তবে হাউস লাইনগুলার পাইপ ওনারা কোনো সময় চেক করে না। তবে বিষয়টি অস্বীকার করে কর্তৃপক্ষ বলছেন, আইন মেনেই সবকিছু করছেন তারা। টেস্ট না করে কোনো লাইনে আমরা গ্যাস লাইন ড্রিল করি না, কমিশন করি না। সংযোগ সাধারণত গভর্নমেন্ট গ্রেজেট 2014 যে গ্যাস নীতিমালা আছে সেটার আলোকে করা হয়। সংশ্লিষ্ট সংস্থাগুলোর এমন উদাসীনতা অব্যাহত থাকলে অচিরেই বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। শুধুমাত্র সংযোগ দিয়ে দায়িত্ব পালনের এই অপচেষ্টার কারণে প্রচুর মৃত্যু ফাঁদ আমরা তৈরি করছি। যতক্ষণ পর্যন্ত সরকার এই গুরুতর অবহেলাগুলোকে কার্যত আইন এবং বিধিবিধানের আওতায় না আনবে, এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি বারবার করবে। বিশ্লেষকরা বলছেন, দুর্ঘটনা এড়াতে আইনের প্রতি সাধারণ মানুষের যেমন শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। চলতি মৌসুমে লিচুর বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন রাজশাহী অঞ্চলের বাগান মালিকরা। কীটনাশক না দিয়ে সেচের পরামর্শ ফল গবেষকদের। চলে গেলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও কবি রফিক আজাদ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 74 বছর। তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার ছাড়াও শোক প্রকাশ করেছেন সংস্কৃতিকর্মী ও বিশিষ্টজনেরা।
ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। জনপ্রিয় এই পংক্তির স্রষ্টা কবি রফিক আজাদের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্য ও স্বজনরা। তাই তো কবির মৃত্যুতে কান্নার রোল। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, শুক্রবার সকাল থেকে তার রক্তচাপ পাওয়া যাচ্ছিল না। এতে ক্রমান্বয়ে তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। শনিবার দুপুর 2টায় কবির মৃত্যু হয়। প্রায় 58 দিন এখানে ছিলেন আমাদের আইসিইউতে, এবং ওনার অনেকগুলো রোগ ছিল। ওনার প্রধান যেটা সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন যে ওনার স্ট্রোক হয়। তারপরে উনি সিওপিডিতে দীর্ঘদিন ভুগছিলেন, কিডনি ডিজিজ ছিলেন, ডায়াবেটিস ছিল এবং হাইপারটেনশন ছিল। বাংলার সাহিত্য আকাশ থেকে আরেকটি নক্ষত্র ঝরে পড়ল, এমন মন্তব্য মৃত কবিকে দেখতে আসা সংস্কৃতি কর্মী ও বিশিষ্টজনদের। বাংলাদেশের খুব বড় একজন কবি, 60-এর দশকের উজ্জ্বলতম নক্ষত্র, বীর মুক্তিযোদ্ধা রফিক আজাদ চলে গেছে। স্বাধীন বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশের সাথে যেই মানুষটার, যে কবির একেবারে নারীর সম্পর্ক, সেই কবি রফিক আজাদকে হারিয়েছি। কবিতাকে এতখানি জায়গায় নিয়ে এসছে, সংগঠক হিসেবে তুলনাহীন, স্বাক্ষর বের করে আমাদেরকে দিয়ে লেখালেখি করিয়েছে, টিপসই বের করেছে, রোববার তৈরি করেছে, উত্তরাধিকার তৈরি করেছে, বাংলা বিরিশিরিতে ছিল, আরো অনেক জায়গায় ছিল, কাজ করেছে। আর আমাদের জাতীয় কবিতা পরিষদের প্রাণ ছিল। রফিক আজাদ একেবারে আমার সমপর্যায়ে, এমনকি কলম হাতে ছিল বলে আমার চেয়ে অনেক বড় মাপের একজন মুক্তিযোদ্ধা। পরিবারের সদস্যরা জানান, কবির মরদেহ আগামী সোমবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপর 12টা থেকে 1টা পর্যন্ত বাংলা একাডেমিতে রেখে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। বাংলা সাহিত্যে অবদানের জন্য দেশের খ্যাতনামা এই কবি 21 পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ছাড়াও নানা সম্মাননায় ভূষিত হয়েছেন। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে যুক্তরাজ্যের সিকিউরিটি ফোর্সের নির্দেশনা অনুসারে কার্বন অ্যাপ্রন সুরক্ষিত ও স্ক্যানার সমস্যা নিরসন করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। তবে 31 মার্চের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি এখন ব্রিটিশ কর্তৃপক্ষের ওপর নির্ভর করবে বলেও জানান তিনি। দুপুরে বিমানবন্দরে কার্গো ভিলেজ পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় মন্ত্রী আরো বলেন, সোমবার সচিবালয়ে ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বৈঠকে বিমানবন্দরের নিরাপত্তায় গৃহীত পদক্ষেপ ও পরিকল্পনা তুলে ধরা হবে। তবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট হলেও এর স্থায়িত্ব ও তদারকির ঘাটতি নিয়ে ব্রিটিশ ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের যে উদ্বেগ, সে ব্যাপারে তাদের আশ্বস্ত করা হবে। দুটো জিনিস তারা বলছেন, একটা যে স্ক্রিনিং আর একটা যে গার্ডিং, আমরা দুটো ক্ষেত্রেই আমরা কভার আপ করি। ওদের একটা খালি কথা যেটা আমি কিছুটা মনে করি যে এটার মধ্যে যুক্তিকতা আছে, সেটা হচ্ছে যে এটাকে আমরা কন্টিনিউ করতে পারবো কিনা, ওদের ইট ইজ সাস্টেনেবল অর নট। আমরা বলেছি ইট উইল বি সাস্টেনেবল ওয়ান, আমরা এটাকে চেষ্টা করছি। আমি আমার তরফ থেকে 31 মার্চের মধ্যে ডেলিভার করব। এখন যারা ডেলিভারি নেবেন তাদের জাজমেন্ট কি হবে সেটা আমি বলতে পারবো না। ওয়ার্ল্ড টি20-র খবর। প্রতিপক্ষকে হালকাভাবে না দেখে স্বাভাবিক খেলা খেলে জয় নিয়ে সুপার 10-এ উঠতে চায় বাংলাদেশ, এমনটা জানিয়েছেন বাংলাদেশের বোলিং কোচ হিথ স্ট্রিক। এদিকে বাংলাদেশকে হারিয়ে অঘটনের জন্ম দিতে চান বলে জানিয়েছেন ওমানের সহ-অধিনায়ক আমির কলিম। টি20 বিশ্ব আসরে আগামীকাল প্রথম পর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কালকের ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রতিপক্ষ ওমানকে আমরা মোটেও হালকাভাবে নিচ্ছি না। চাপমুক্তভাবে নিজেদের স্বাভাবিক খেলা খেলে জয় নিয়ে সুপার 10-এ ওঠাই আমাদের লক্ষ্য। বাংলাদেশ শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হলেও পরবর্তী রাউন্ডে ওঠার জন্য আমরা বেশ ভালোভাবে প্রস্তুত আছি। আশা করছি তাদের সঙ্গে খেলাটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তবে বৃষ্টির কারণে ম্যাচ নিয়ে অনিশ্চয়তা থাকলেও মনে প্রাণে আমরা চাই ম্যাচটা যেন মাঠে গড়ায়। ইনশাআল্লাহ উই আর ট্রাইং আওয়ার বেস্ট। আমাদের খেয়াল রাখার জন্য ধন্যবাদ। দেশটাকে এগিয়ে নেবার জন্য ধন্যবাদ। কেউ না বুঝলেও আমরা বুঝি।
প্রতিদিনের জীবনে একটু ধন্যবাদ সবারই পাওনা, আর তাই সকল গ্রাহকের জন্য রবি নিয়ে এলো ধন্যবাদ প্রোগ্রাম, যেখানে সবার জন্য থাকছে কিছু না কিছু। রবি। গাজীপুরে মাটিবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে পুলিশের এক এএসআই নিহত এবং 2 কনস্টেবল সহ আহত হয়েছেন 3 জন। এছাড়া ট্রাক চাপায় কুমিল্লায় এক সবজি ব্যবসায়ী এবং নওগাঁয় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। শনিবার ভোরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের হোতাপাড়া এলাকায় শ্রীপুরগামী একটি মাটিবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পুলিশ বহনকারী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে জয়দেবপুর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক হারুনুর রশিদ, কনস্টেবল মানিক মিয়া ও জব্বার হোসেন এবং মাইক্রোবাস চালক ফারুক মিয়া আহত হন। গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হারুনুর রশিদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত 3 জনের অবস্থার অবনতি হলে আইসিইউ খালি না থাকায় তাদেরকে রাজধানীর একাধিক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। একজন এএসআই এবং 2 জন কনস্টেবল আহত হয়েছে। গুরুতর আহত হলে আমরা দ্রুত তাকে এখানে নিয়ে আসি। নিয়ে আসার পর এখানে ভর্তি হওয়ার পরে আমাদের এএসআই হারুন সাহেব মারা যায়। বাকি 2 জন, একজন আমাদের স্কোয়ারে আছে। এদিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় চট্টগ্রামগামী একটি ট্রাকের চাপায় জসিম নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় হাইওয়ে পুলিশ। এছাড়া নওগাঁর ধামইরহাট উপজেলার ফার্সিপাড়া এলাকায় ট্রাক চাপায় স্বাধীন নামে 6ষ্ঠ শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। রাজধানীর সড়ক দুর্ঘটনা কমাতে বিভিন্ন মহলের উদ্যোগে সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বনানীতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিআরটি এর অভিযান পরিদর্শনকালে তিনি একথা বলেন। অভিযানের সময় লাইসেন্স না থাকায় 25টি যানবাহনকে মামলা ও জরিমানা করেন বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিদর্শন শেষে মন্ত্রী রাজধানী সহ সারা দেশের সড়ক দুর্ঘটনা বর্তমানে সহনীয় পর্যায়ে চলে এসেছে বলে দাবি করেন। দুর্ঘটনা রোধে এরই মধ্যে ব্ল্যাক স্পটগুলো চিহ্নিত করা হয়েছে বলেও জানান মন্ত্রী। ব্ল্যাক স্পটগুলো আজকে অ্যাড্রেস করছি 165টা, সেটার কাজ শেষ পর্যায়ে। ঢাকা মাওয়াতে আগের বিষয় নেই, এখন ঢাকা রিচ অ্যাক্সিডেন্ট অনেকটা মুক্তই বলতে হবে আপনাকে। 2-3 মাস হল সেখানে অ্যাক্সিডেন্ট হয় না, যেটা ছিল একসময় মরণ ফাঁদ। ফুটপাথগুলো রিক্লেম করা দরকার, সেই কাজও হাত দেওয়া দরকার। এটা এখনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। সমন্বিত পদক্ষেপ নিলে আমরা আস্তে আস্তে এই দুর্ঘটনা এবং যানজটের যে আজকে অসহনীয় প্রবণতা, এটা আমরা কমিয়ে ফেলতে পারব। সন্ধ্যার সময় আরো থাকছে। গুদামের অপ্রতুলতার সহ নানা কারণে সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দরে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে হাজার হাজার বস্তা সার। ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় কৃষক। রাঙামাটিতে ভুয়া সেনা কর্মকর্তা পরিচয় দেওয়ার অভিযোগে গ্রেফতারকৃত 16 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে গ্রেফতারকৃত 16 জনকে আদালতে হাজির করে 5 দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রকুনউদ্দিন আগামীকাল তাদের রিমান্ডের শুনানির দিন ধার্য করে জেলে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, গতরাতে সীমান্তবর্তী উপজেলা বরকল থেকে ভুয়া সেনা কর্মকর্তা বিভাস দেওয়ান ও বৌদ্ধ ভিক্ষু সহ 12 জনকে আটক করে বিজিবি। বিভাস দেওয়ানের তথ্য মতে চট্টগ্রামের বাইজিদ এলাকা থেকে আরো 4 জনকে আটক করে র্যাব। তাদের বরকল থানা পুলিশের কাছে সোপর্দ করলে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। বিভাস দেওয়ান সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে পরিচয় দেয়। তারপরে ওনাদের একটা ধারণা হয়, আলাপ আলোচনা করে সেই ভুয়া সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে যখন প্রকাশ পায় তখন এখানে মনে হচ্ছে যে ওনারা ধারণা করছে যে কোনো অন্তর্ঘাতমূলক কোনো কাজ করার জন্য সকলে হাজির আছে। এবং বিভাস দেওয়ানের বক্তব্য অনুসারে চট্টগ্রাম র্যাব আরও 4 জন গ্রেপ্তার করছে, তাদের কাছে সেনাবাহিনী পোশাক পাওয়া গেছে। মামলাটি তদন্ত চলছে, আমরা তদন্ত করতেছি। অপহরণের 5 মাস পরও ছেলের সন্ধান না পাওয়ায় তাকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন অপহৃত আসিফ ইমরানের বাবা লুৎফর রহমান। সকালে ডিআরইউতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মামলার সব আসামি গ্রেফতার হওয়ার পরও তার ছেলেকে ফিরে না পাওয়ায় ক্ষোভ জানান তিনি। 2015 সালের 7 অক্টোবর আসিফের বন্ধু গোলাম মোস্তফা কৌশলে তাকে নারায়ণগঞ্জ নিয়ে যায়। তারপর থেকে নিখোঁজ রয়েছেন এআইইউবির ছাত্র আসিফ ইমরান।
সংশ্লিষ্ট সকল অফিসে বারবার ধর্ণা দিয়েও ভিকটিম উদ্ধারে ব্যর্থ হয়েছে। বর্তমানে মামলা সিআইডিতে স্থানান্তর করা হয়েছে। মামলার সকল আসামি গ্রেপ্তার, অথচ দীর্ঘ 5 মাস অতিবাহিত হলেও উদ্ধার হয়নি আমার ছেলে মোহাম্মদ আসিফ ইমরান। আমার পুত্রের সন্ধান এবং অবিলম্বে আমার ছেলেকে আমার নিকট ফিরিয়ে দিতে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী এবং পুলিশের আইজিপি সহ সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ কামনা করছি। সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দরে খোলা আকাশের নিচে পড়ে আছে হাজার হাজার বস্তা সার। গুদামের অপ্রতুলতা এবং বন্দরে পর্যাপ্ত শেড না থাকায় রোদ, বৃষ্টি আর কুয়াশায় উত্তরাঞ্চলের জন্য বরাদ্দকৃত সারের গুণগত মান নষ্ট হচ্ছে। জেলা কৃষি কর্মকর্তা বলছেন, এ সার ব্যবহার করে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। বিস্তারিত জানাচ্ছেন রিঙ্কু কুণ্ডু। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের গুদামে খোলা আকাশের নিচে পড়ে আছে বিসিআইসির হাজার হাজার বস্তা সার। উত্তর অঞ্চলের 14 জেলার জন্য সার আসে বাঘাবাড়ী নৌবন্দরে। এখান থেকে সার ট্রাক সহ বিভিন্ন যানবাহনে উত্তরের 14টি গুদামে পাঠানো হয়। কিন্তু বাঘাবাড়ী নৌবন্দরে প্রতিদিন যে পরিমাণ সার আসে সে তুলনায় গুদামে ধারণ ক্ষমতা কম হয় রক্ষণাবেক্ষণে সমস্যা সৃষ্টি হয়। ফলে জাহাজ থেকে নামানোর পর মাসের পর মাস সার পড়ে থাকে খোলা আকাশের নিচে। এতে রোদ, ঝড়, বৃষ্টি আর কুয়াশার মধ্যে থাকার কারণে সারের গুণগত মান নষ্ট হয়। পাশে একটা আছে, দুটি আছে, দুটো ভর্তি। কিছুটা হয়তো বৃষ্টি নামলে ক্ষতি, আমরা তিরপল দিয়ে আপাতত রক্ষা করতেছি। খোলা আকাশের নিচে থাকলে বাতাস এবং বৃষ্টির সংস্পর্শে এই সারের গুণগত মান নষ্ট হয়ে যায়। ফলে এই সার ব্যবহার করে কৃষক ক্ষতিগ্রস্ত হয় বলে জানান কৃষি অফিসের এই কর্মকর্তা। কোনো কৃষকই হোক বা কোনো ব্যবসায়ী হোক, বাইরে যদি সার রেখে যদি পানিতে ভিজায় তো নিঃসন্দেহে সেই সারের কোয়ালিটি নষ্ট হয়। খোলা বাতাসের সংস্পর্শে যদি সার থাকে তখন সেই সারের গুণগত মান কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে। আর সারের মান গুণগতভাবে বজায় রাখতে প্রয়োজনীয় শেডের ব্যবস্থা করার দাবি জানালেন ইজারাদারের এই প্রতিনিধি। পর্যাপ্ত শেড না থাকার কারণে বা গুদাম না থাকার কারণে আমাদের এরকম ভাবে মাল রাখতে হচ্ছে। তার কারণ হলো আমাদের প্রত্যেকদিন যে পরিমাণ মাল আমরা আনলোডিং করি সেই পরিমাণ মাল গাড়িতে ডেলিভারি, বিভিন্ন গুদামে ডেলিভারি দিতে না পারার কারণে আমাদের স্টকগুলো হয়ে যাচ্ছে। এখানকার গুদামে 12,000 মেট্রিক টন ইউরিয়া ও পটাশ মজুদ রাখা হয়েছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। গাছে গাছে মুকুলের সমারোহ, বাম্পার ফলনের স্বপ্ন দেখাচ্ছে রাজশাহী অঞ্চলের লিচু বাগান মালিকদের। তবে প্রতিকূল আবহাওয়াকে ঘিরে শঙ্কা রয়েছে তাদের। এক্ষেত্রে কীটনাশক না দিয়ে মাঝে মাঝে লিচু গাছে সেচ দেওয়ার পরামর্শ ফল গবেষকদের। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে সাইফুর রহমান রকি রিপোর্ট। বাড়ি বোম্বাই ও দেশি জাতের লিচু বাগানগুলো মুকুলে মুকুলে ছেয়ে গেছে। থোকা থোকা অলংকারে সজ্জিত হয়ে বাড়িয়ে দিচ্ছে প্রকৃতির অপার সৌন্দর্য। এমন দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যাবে সবার। ভাগ্য সহায় হলে এবার ভালো লাভের হাতছানি দেখছেন রাজশাহী অঞ্চলের লিচু বাগান মালিকরা। তাই গুটির আগে পরিচর্যায় নেমে পড়েছেন তারা। গাছে যত্ন করতে করছি, পানি দিচ্ছি, গাছে গোড়াতে উপর বীজ দিচ্ছি। গুটিটা ছাড়লে হয়তো বা এখন এই বছরটা ফলে একটু লাভবান হওয়া যাবে। যদি টিকে তাহলে আল্লাহর রহমতে ভালোই হবে। তবে বৈরী আবহাওয়াকে বড় বাধা হিসেবে দেখছেন তারা। আবহাওয়াটা দেখতে হবে, এখনো বলতে পারছি না কি অবস্থা হবে। মূল তো ভালোই আছে। শিলপাথর যদি আগামীতে হয় তাহলে ফল নষ্ট হবে। ফল গবেষকরা পরামর্শ দিচ্ছেন বাগানগুলোতে মাঝে মধ্যে সেচ দেওয়ার পাশাপাশি কীটনাশক প্রয়োগ বন্ধের। সমস্ত লিচুর ফুল ফুটে যাবে তখন সেচের ব্যবস্থা দিতে হবে, তাহলে যে গুটি যে বাঁধা এটির পরিমাণ বেশি হবে। জেলায় এবার 395 হেক্টর জমির বাগানে 2800 মেট্রিক টন লিচুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। রাজধানীর শ্যামপুরে একটি ওয়ার্কশপে বয়লার বিস্ফোরণে 4 জন দগ্ধ সহ 5 জন আহত হয়েছেন। দগ্ধদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের স্বজনরা জানান, বিকেলে শ্যামপুর বালুর মাঠের পাশে হালিম বোর্ডিং ওয়ার্কশপে হঠাৎ করেই বয়লার বিস্ফোরণ ঘটে। এ সময় ওয়ার্কশপে থাকা 4 জন আগুনে দগ্ধ হন। বিস্ফোরণের ঘটনায় অন্য একজন ওপর থেকে নিচে পড়ে আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। দগ্ধদের মধ্যে মিজানের 60%, বিল্লালের 48% ও রুবেলের শরীরের 40% পুড়ে গেছে। এছাড়া প্রত্যেকেরই শ্বাসনালী পড়ে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন চিকিৎসক। গত বছরও ওই ওয়ার্কশপে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে দগ্ধদের স্বজনরা।
কারখানা আমি গেছি মানুষ দেখে আপনার সঙ্গে টাকা আমি দেখে জানগা মানে ফ্যানের কারখানা 250 আমি শূন্য ফোন দিয়েছি আমি শূন্য আসছি গত বছর তো ওখানে হয়েছিল আমি বলতে পারি না ভাই আমার কাছে জিজ্ঞেস করতে পারি না হ্যাঁ কাজ করে অনেক বছর ধরে আর বন্ধুই মালিকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এইডস শীর্ষক 12তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রাজধানী বারিধারায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন জনসচেতনতা বৃদ্ধি রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষা ও আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি এইডস প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তামাক নিয়ন্ত্রণ সরকারের একার পক্ষে সম্ভব নয় এজন্য পরিবার থেকে শুরু করে প্রত্যেককে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিকেলে রাজধানীর সিডাপ মিলনায়তনে বাংলাদেশ তামাক পণ্যের প্যাকেটে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়ন বিষয়ক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী বলেন পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সহ সবাই যদি তামাককে না বলেন তাহলে 2040 সালের মধ্যে বাংলাদেশ তামাক মুক্ত হবে এছাড়া আগামী 19 মার্চের মধ্যে বাংলাদেশে তামাকজাত পণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী প্রচার না করলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী সরকার শুধু না আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আমাদের ইমাম সাহেবদেরকে আমাদের সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে অভিভাবকদের এগিয়ে আসতে শিক্ষকদের এগিয়ে আসতে শিক্ষকদের এগিয়ে আসতে হবে এবং সব শ্রেণীর মানুষ এগিয়ে আসতে সবাই যদি বলি আর এক পদের কারণে সত্য এখানে কেন বলবো বিভিন্ন মালিক সব কেন বলবো বা উৎপ্রতন যদি সব কেন বলবো কেন কেন বলতে পারে জব কেন এগুলো বলতে পারে বিচারপতি কেন উত্তর বলতে পারে উকিল কেন একটু বলতে পারে সংবিধান থেকে কেন বলতে পারে আপনি সে খাবেন না সেমিনারে কেন বলবো সব জায়গায় বলবো যে জায়গায় বলবো দেখবেন গোয়া বিশ্ব অবকাঠামোগত উন্নয়ন আর চিকিৎসা সেবা বাড়ানোর প্রতিশ্রুতিকে গুরুত্ব দিয়ে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ইশতেহার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস গতকাল কলকাতায় ক্ষমতাসীন দলের কার্যালয়ে 146 পাতার ইশতেহার প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন নির্বাচনে তৃণমূল জয় পেলে নতুন বাংলা গড়ার প্রতিশ্রুতি দেন তিনি দলটির এবারের ইশতেহারে নতুন হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি শিল্পক্ষেত্রে উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয় তবে বিরোধীরা বলছে গতবার তৃণমূলের ইশতেহারে রাজ্যের শিল্পে সবুজ বিপ্লব আনার প্রতিশ্রুতি দিলেও তার কিছুই বাস্তবায়ন হয়নি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের 6 পর্বের ভোটের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে আগামী 4 এপ্রিল আবারও ওয়ার্ল্ড টি20 খবর জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে সুপার 10 নিশ্চিত করল আফগানিস্তান প্রথম পর্বে বি গ্রুপের অঘোষিত ফাইনালে আফগানদের কাছে 59 রানে হেরেছে জিম্বাবুয়ে নাগপুরে আগে ব্যাট করে 6 উইকেটে 186 রানের সংগ্রহ পায় আফগানরা জবাবে 127 রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে টস জিতে ব্যাট করতে নেমে 49 রান যোগ করেন দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও নূর আলী জাদরান তবে ব্যক্তিগত 40 রানে শাহজাদ আউট হওয়ার পর দ্রুত 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে আফগানরা দলীয় 63 রানে 4 উইকেট হারালে দলের হাল ধরেন সামিউল্লাহ শেনওয়ারি ও মোহাম্মদ নবী নিজেদের টি20 ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ 98 রানের জুটি গড়ে শেনওয়ারি 43 রানে ফিরে গেলেও নবী ক্যারিয়ারে প্রথম 50 তুলে নেন নবীর ক্যারিয়ার সেরা 52 রানে 186 রানের ফাইটিং স্কোর পায় ইনজামামুল হকের শিষ্যরা আফগানিস্তানের বিপক্ষে কখনো টি20তে জয় না পাওয়ার রেকর্ড নিয়ে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের শুরুটা ভালো হয়নি আফগানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় জুটি করতে ব্যর্থ হওয়া জিম্বাবুয়ে অল আউট হয় 127 রানে ফলে 59 রানের বড় জয়ে সুপার 10 নিশ্চিত করে আফগানিস্তান সুপার 10-এ শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের গ্রুপে সঙ্গী হল আফগানিস্তান আগামীকাল ডু অর ডাই ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ আইসিসির সহযোগী দেশ ওমানের বিপক্ষে জয় পেতে খুব বেশি বেগ পেতে হবে না টাইগারদের এমনটাই মত ক্রিকেট বোদ্ধাদের আর তাসকিন সানিদের বোলিং অ্যাকশন নিয়ে ওঠা আইসিসির সন্দেহ অযৌক্তিক ও সঠিক সময়ে করা হয়নি বলেই মনে করেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির ন্যাশনাল ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ভারতের বিপক্ষে 5 উইকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের পথ চলা শুরু তাসকিন আহমেদের 14টি একদিবসীয় ম্যাচের পাশে খেলেন 11টি টি20 ক্যারিয়ারের শুরু থেকেই যার স্বপ্ন লাল সবুজ জার্সি গায়ে হবেন দেশের দ্রুততম ফাস্ট বোলার আরেকজন আরাফাত সানি দেশের জার্সি গায়ে খেলেছেন 16টি ওয়ানডে ও 9টি টি20 সীমিত ওভারের ক্রিকেটে তার ঝুলিতে আছে 34টি উইকেট ক্রমেই স্পিন আক্রমণে ভরসার অন্য নাম হয়ে উঠেছেন এই সানি
গেল 2 বছর ধরে যারা আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত খেলছেন হঠাৎ তাদের বোলিং অ্যাকশন নিয়ে আইসিসি সন্দেহ হওয়ায় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বিষয়টি ভালো চোখে দেখছেন না বিশ্লেষকরাও। রিসেন্ট পাস্টে যেই বল করেছে তার থেকে তাদের বলের কোনোখানে কোনো পরিবর্তন এসেছে। সো 3 মাস আগে তাদের অ্যাকশনে যদি কোনো ফল্ট না থেকে থাকে হঠাৎ করে এই ফল্টটা আবিষ্কার করাটা আমার কাছে একটু খটকার মতো। তো এই মুহূর্তে আপনার ওয়ার্ল্ড কাপের মাঝে কোনো প্লেয়ারকে ধরা আমি বলবো যে খুবই দুঃখজনক এবং আমি বলবো যে এটা বাড়তি এটা প্রেশার প্লেয়ারের জন্য। একদিকে ব্যাটে রানের ফোয়ারা ছোটাচ্ছেন তামিম সাব্বির, অন্যদিকে ক্রিজে বেশিক্ষণ থাকতে নারাজ মুশি সাকিবের মতো বড় নাম। সাকিব শেষ 7 ম্যাচে করেছেন 100-এর কিছুটা কম, আর মুশি শেষ 7 ম্যাচে 2 অঙ্ক ছুঁয়েছেন মাত্র 2 বার। সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট জানালেন কেবল একটা ব্যাট প্যাচ কাটাচ্ছেন বাংলাদেশের সেরা 2 ক্রিকেটার। সাকিব সম্ভবত বলা মানে আমি বলবো নাম্বার 1 ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ, মুশফিকও আমাদের বেস্ট উইকেট কিপার ব্যাটসম্যান। তো আমি মনে হয় যে তাদের সাময়িক একটা সময় যায় না, মানুষের কিন্তু খারাপ সময় ভালো সময় যায় এবং খারাপ সময়টা পাশে থাকাটা খুব ইম্পর্টেন্ট। সুপার 10-এ পৌঁছাতে বাংলাদেশের শেষ বাধা ওমান। তুলনামূলক দুর্বল এই দলকে হারাতে খুব বেশি বেগ পেতে হবে না বলেই মনে করেন দেশের ক্রিকেট বোদ্ধারা। যদি ভুল না করি বাংলাদেশ টিম যেভাবে খেলছে প্রত্যেকটা সেক্টরে প্ল্যান হয়েছে, যেমন ব্যাটিং বোলিং প্রত্যেকে যেভাবে করছে, ফিল্ডিং, এটা যদি ধারাবাহিকতা ধরে রাখতে তাহলে আমার কাছে মনে হয় ওমানকে আমরা খুব সহজে হারাবো। আমি আরো বেশি আশাবাদী। গত 2টো ম্যাচে তামিমের যে ব্যাটিং আমি দেখেছি সেটা আমাদের দলের জন্য একটা বিশাল বুস্ট হিসেবে কাজ করবে।